শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার মতো প্রমাণ সরকারের হাতে আছে। বাংলাদেশ বা ভারত যেখানেই থাকেন, মানবতা বিরোধী অপরাধে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, चिकन नेक को लेकर चीन, पाकिस्तान और बांग्लादेश क्या साजिश रच रहे हैं। बांग्लादेश भारत के चिकन नेक पर टेढ़ी नजर गड़ाए हुए है। বাংলাদেশের তাই সরেজমিনে পদ্মার পানির হিসাব বুঝে নিতে ফারাক্কায় বাংলাদেশের প্রতিনিধি দল। ভারতের চোখে চোখ রেখে বাংলাদেশের মানুষের পানির প্রাপ্যতা বুঝে নিতে চায় বদলে যাওয়া বাংলাদেশ। আর কোনো গোলামির জিনজিরে বন্দী থাকবে না। আন্তর্জাতিক নদীগুলোর পানি বন্টনে ভারত যাতে বাংলাদেশের সাথে আর কোনো অন্যায় করতে না পারে তার জন্য পাশে আছে চায়না। গণহত্যাকারী খুনি শেখ হাসিনার কাঠগড়ায় দাঁড়াতে হবে, ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে, ফাঁসির রশি গলায় পড়তে হবে। কোনোভাবেই সেই খুনি হাসিনাকে ছাড় দেওয়া হবে না, এমনই কিছু মন্তব্য করেছেন ডক্টর ইউনূস। কঠিন হুঙ্কার দিয়েছে, খুনি হাসিনাকে ফাঁসি দেওয়া ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে। এদিকে আমাদের খুনি হাসিনার জামাই দুলাভাই নরেন্দ্র মোদীকে কঠিন ভাষ দিয়েছে এবার ডোনাল্ড ট্রাম্প। সবকিছু পণ্যের উপর 100% ব্যাট রাখবে এবার যুক্তরাষ্ট্র। কিছু মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের কঠিন অ্যাকশন শুরু হয়ে গেছে ভারতের উপর। 41 দিনের কথা বলে 42 বছর খেয়েছে ভারত, আর ভারতকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। এবার ফারাক্কা ফানি নিয়ে বাংলাদেশ আর ভারতের যুদ্ধ শুরু হতে যাচ্ছে। ভারতকে আর কোনোভাবে ছাড় দেওয়া হবে না। বহুদিন খেয়েছেন ভারত, এখন আর খুনি হাসিনা বাংলাদেশে নেই। এখন আপনাদের ভাবি নেই, আপনাদের ভাবি আপনাদের কাছে চলে গেছে। আপনারা ভারত আর বাংলাদেশ নিয়ে মাথা ঘামাতে পারবেন না। দর্শক, সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার মতো প্রমাণ সরকারের হাতে আছে। বাংলাদেশ বা ভারত যেখানেই থাকেন, মানবতা বিরোধী অপরাধে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, শেখ হাসিনা ছাড়াও মানবতা বিরোধী অপরাধে জড়িত তার পরিবারের সদস্য এবং সহযোগীদেরও বিচারের মুখোমুখি করা হবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিচারে প্রয়োজনীয় তথ্য প্রমাণ আছে সরকারের কাছে। জানান, কেবল শেখ হাসিনাই নয়, মানবতা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি করা হবে তার সহযোগীদেরও। The question of trial is not if it will be happening in absentia or in her presence. It will be taking place, not only her and all the people who were associated with her, her family members, her clans, her associates, and all the oligarchs, people who promoted her, supported her, made her the way she is. সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নির্ভর করছে ভারত ও আন্তর্জাতিক আইনের উপর। তাকে ফেরত পাঠাতে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ। No official response, but we are waiting for that response. I hope so, if the law requires that. I mean, it's a legal issue. If they are required to send her to Bangladesh, I think it's international law will guide that decision. সাক্ষাৎকারে আয়নাঘর প্রসঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। জানান, আয়নাঘরগুলোতে ভয়ঙ্করভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এসব আয়নাঘরকে জাদুঘর করা হবে বলে জানান ডক্টর ইউনূস।
This is within the police territory or army territory, so they have not opened it to the public yet because this will create a bad response from the army and so on. Those kind of fear that the public gets into the cantonment area where they live, the army people live. So they are restricting those areas, but we have decided to make it a museum so that public can come in. স্কাই নিউজে দেয়া সাক্ষাৎকারে উঠে আসে রোহিঙ্গা সংকটের বিষয়টিও। প্রধান উপদেষ্টা জানান, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে আলোচনা চলছে। We started discussing with the international organizations. Can you help them to keep them on the other side? Do everything that you do on this side, but it will be on the other side, so that they are not pouring into Bangladesh territory. গোলামির জিঞ্জিরে বন্দী থাকবে না। আন্তর্জাতিক নদীগুলোর পানি বন্টনে ভারত যাতে বাংলাদেশের সাথে আর কোনো অন্যায় করতে না পারে তার জন্য পাশে আছে চায়না। মঙ্গলবার সকালে বাঁধ পরিদর্শন করেন বাংলাদেশের নদী বিশেষজ্ঞরা। স্পিড বোটে করে ফারাক্কার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন তারা। সেখানে উপস্থিত ছিলেন যৌথ নদী কমিশনের বাংলাদেশের সদস্য মোহাম্মদ আবুল হোসেন। এ সময় গঙ্গা থেকে পদ্মায় প্রবাহিত জলের পরিমাণ এবং অবস্থা খতিয়ে দেখার পাশাপাশি গঙ্গা থেকে জল কি প্রক্রিয়ায় পদ্মায় প্রবাহিত হচ্ছে তা সরেজমিনে পর্যবেক্ষণ করে দলটি। কলকাতা বন্দরের নাব্যতা বৃদ্ধির অজুহাতে ভারত ১৯৫৬ সালে ফারাক্কা প্রকল্প হাতে নেয়। ১৯৬১ সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়, শেষ হয় ১৯৭৫ সালে। সেই সময় নতজানু আওয়ামী লীগ সরকার কিছু না বললেও প্রতিবাদে ফেটে পড়ে মজলুম নেতা মাওলানা ভাসানী। ১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশ সরকার ভারত সরকারের সঙ্গে গঙ্গা প্রশ্নে আলোচনা শুরু করে। ১৯৭২ সালে গঠিত হয় বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন। ১৯৭৫ সালে ভারত বাংলাদেশকে জানায় যে ফারাক্কা বাঁধের ফিডার ক্যানেল পরীক্ষা করা তাদের প্রয়োজন। সে মোতাবেক ১৯৭৫ সালের ২১ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত সময়ের মধ্যে ১০ দিনে ফারাক্কা থেকে ৩১০ থেকে ৪৫০ কিউবিক মিটার বা সেকেন্ড গঙ্গার প্রবাহ প্রত্যাহার করার ব্যাপারে বাংলাদেশের অনুমতি প্রার্থনা করে ভারত। বাংলাদেশ এতে সম্মতি জ্ঞাপন করে। ভারত বাঁধ চালু করে দেয় এবং নির্ধারিত সময়ের পরেও একতরফাভাবে গঙ্গার গতি পরিবর্তন করতে থাকে, যা ১৯৭৬ সালের পুরো শুষ্ক মৌসুম পর্যন্ত অব্যাহত থাকে। এর উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরের নাব্য উন্নয়নে পলি ধুয়ে নিতে শুষ্ক মৌসুমে গঙ্গা নদী থেকে ভগীরথী হুগলি নদীতে ১১৩০ কিউবিক মিটারের বেশি সরিয়ে নেওয়া। ভারতকে এ কাজ থেকে বিরত রাখতে ব্যর্থ হয়ে বাংলাদেশ এ ব্যাপারে জাতিসংঘের শরণাপন্ন হয়। ১৯৭৬ সালের ২৬ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে একটি সর্বসম্মত বিবৃতি গৃহীত হয়, যাতে ভারতকে সমস্যার একটি ন্যায্য ও দ্রুত সমাধানের লক্ষ্যে জরুরি ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসার নির্দেশ দেওয়া হয়। And by the way, we're going to have growth in the auto industry like nobody's ever seen. Plants are opening up all over the place. Deals are being made. Never seen. That's a combination of the election win and tariffs. It's a beautiful word, isn't it? That, along with our other policies, will allow our auto industry to absolutely boom. It's going to boom. Spoke to the majors today, all three, the top people, and they're so excited. In fact, already numerous car companies have announced that they will be building massive automobile plants in America, with Honda just announcing a new plant in Indiana, one of the largest anywhere in the world. If you don't make your product in America, however, under the Trump administration, you will pay a tariff, and in some cases, a rather large one. Other countries have used tariffs against us for decades, and now it's our turn to start using them against those other countries. On average, the European Union, China, Brazil, India, Mexico, and Canada, have you heard of them? And countless other nations charge us tremendously higher tariffs than we charge them. It's very unfair. India charges us auto tariffs higher than 100%. China's average tariff on our products is twice what we charge them. And South Korea's average tariff is 4 times higher. Think of that, 4 times higher.
and we give so much help militarily and in so many other ways to South Korea, but that's what happens. This is happening by friend and foe. This system is not fair to the United States and never was, and so on April 2nd, I wanted to make it April 1st, but I didn't want to be accused of April Fool's Day. That's not, just one day cost us a lot of money. But we're going to do it in April. I'm a very superstitious person. April 2nd, reciprocal tariffs kick in. And whatever they tariff us, other countries, we will tariff them. That's reciprocal, back and forth. Whatever সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর, সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।